আসসালামু আলাইকুম। বই বৈঠক বুক রিভিউ পডকাস্টে আপনাকে স্বাগতম। হুমায়ুন আহমেদের জগতে স্বাগতম। যেখানে বাস্তবতার সাথে অদ্ভুত সব ব্যাপার মিশে থাকে, তাই না? একদম। আর সেই জগতের একজন তো হিমু, হলুদ পাঞ্জাবি পরা হিমু। হ্যাঁ, আর আজকে আমরা তারই লেখা হলুদ হিমু কালো র‍্যাব উপন্যাসটা নিয়ে একটু কথা বলবো, গভীরে যাব আর কি। ঠিক, আমাদের হাতে তো উপন্যাসের কিছু অংশ আছে, কিছু ঘটনা। হ্যাঁ, আমরা এগুলো নিয়েই আলোচনা করব। দেখতে চাইব হিমুর কিছু অদ্ভুত অভিজ্ঞতা, সে কিভাবে র‍্যাবের মুখোমুখি হলো, তারপর ধরেন পারিবারিক কিছু জটিলতা। ঢাকার প্রান্তিক জীবনও কিন্তু উঠে এসেছে বজলু বা হোসির মতো চরিত্রদের মাধ্যমে। ঠিক, আমাদের উদ্দেশ্য হলো এইসব ঘটনার ভেতর দিয়ে হিমুর চোখে সেই সময়কার ঢাকাকে একটু দেখা, একটা অন্যরকম ঢাকা। একটা অস্থির সময়, কখনো অন্ধকার, কখনো বা অদ্ভুতভাবে মজারও। দেখতে হবে হুমায়ুন আহমেদ আসলে কি বলতে চেয়েছেন এই আপাত দৃষ্টিতে ছাড়া ছাড়া ঘটনাগুলোর মধ্যে দিয়ে। দারুণ। তাহলে শুরু করি হিমু আর র‍্যাবের সেই মোলাকাত দিয়ে। খুব সাধারণ একটা ঘটনা থেকে শুরু, ফুটপাতে কফি খাওয়া নিয়ে। কিন্তু তারপর? হ্যাঁ, ইশাখা হোটেলের সামনে হিমু ফুটপাথে বসে কফি খাচ্ছে, বিক্রেতা বজলু একটা কিশোর ছেলে। আর হিমু তো যেমন হয় টাকা দিল না, উল্টো ছেলেটার কফির ফ্লাস্কটাই নিয়ে নিল, একেবারে হিমু স্টাইল। হাহা, কিন্তু আসল ঘটনা তো রাতে, তাই না? মেসে ফেরার পথে। হ্যাঁ, তখনই র‍্যাবের একটা দল তাকে থামায়, আর সেখানে পরিচয় হয় সেই অফিসারদের সাথে। ঘামবাবু, ঝামবাবু আর মধ্যমণি বাবু, নামগুলো কেমন অদ্ভুত। ঠিক, আর শুরুতেই প্রশ্ন, পেশা কি? হিমু তো সরলভাবেই বলল, চা কফি বিক্রি করি। কিন্তু ঝামেলা বাঁধালো সাথে থাকা বইটা, চেঙ্গিস খান, একটা ইতিহাসের বই। এটা নিয়ে সন্দেহ। আমার তো মনে হয় হিমুর ওই অদ্ভুত চালচলন, পোশাক সবকিছুই কেমন যেন সন্দেশের চোখে দেখার মতো। আর তখন তো পরিস্থিতিও ছিল অন্যরকম। হ্যাঁ, র‍্যাবের কাছে হয়তো যে কোনো কিছুই অস্বাভাবিক লাগতে পারত। তার ওপর যখন আত্মীয়ের ফোন নম্বর চাইল, সে দিল বড় খালার নম্বর। ওহ, এটা তো মারাত্মক ভুল হলো। মারাত্মক? খালা তো ফোনে যা তা বললেন, ছেলে কোনো কাজ করে না, বাজে ছেলের সাথে মেশে। রাষ্ট্রবিরোধী কাজ করলেও অবাক হবেন না, এমন কথাও? হ্যাঁ, ঠিক তাই। র‍্যাবের সন্দেহ তো এতে আরো পাকাপোক্ত হলো। কি অবস্থা, নিজের খালাই এমন কথা বলছেন। যদিও পরে থানা থেকে রমনা, মোহাম্মদপুর থেকে খবর নিয়ে র‍্যাব জানলো যে ছেলেটা একটু পাগলাটে টাইপের, কিন্তু নিরীহ। কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে। আর জিজ্ঞাসাবাদের মধ্যেই তো। হ্যাঁ, ঝামবাবু নামের যে অফিসার, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, সম্ভবত স্ট্রোক। এই ঘটনাটা কি পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলল? হিমুর উপস্থিতির সাথে কোনো যোগসূত্র খোঁজার চেষ্টা? কে জানে, হতেও পারে। এরপর তো হিমুকে আটকে রাখা হলো একটা গুদামঘরের মতো জায়গায়। আর সেখানেই দেখা হলো মুরগি সাদেকের সাথে, কুখ্যাত সন্ত্রাসী। হ্যাঁ, মুরগি সাদেক। ওর অবস্থা তখন খুবই খারাপ, মার খেয়েছে, বিধ্বস্ত আর প্রচণ্ড ভয় পেয়েছে। উপন্যাসের এই অংশটা কিন্তু খুব শক্তিশালী। সাদেক ভাবছে তাকে রাতেই মেরে ফেলা হবে, ক্রস ফায়ারে। সে তো আজরাইল দেখেছে বলেও দাবি করছিল, এতটাই ভয়। আর তার শেষ ইচ্ছাগুলো কি সাধারণ, ডিম ভর্তা, গরম ভাত, একটা সিগারেট। একজন কুখ্যাত সন্ত্রাসীর এই রকম সাধারণ ইচ্ছা, মনটা খারাপ হয়ে যায়। এটাই হুমায়ুন আহমেদের লেখার ধরন, তাই না? চরম অবস্থার মধ্যেও মানবিকতার ছোট ছোট জিনিসগুলো দেখান। একদম। সাদেকের ভয়, তার ওই সামান্য ইচ্ছাগুলো, তাকে শুধু একজন সন্ত্রাসী হিসেবে না দেখিয়ে একজন ভীত, অসহায় মানুষ হিসেবেও দেখায়। আর হিমুর ছাড়া পাওয়ার ঘটনাটাও দেখুন, কফির দাম কিন্তু ঠিকই আদায় করে নিল, 60 টাকা। হ্যাঁ, এটা কি হিমুর স্বভাবসুলভ খামখেয়ালিপনা, নাকি সিস্টেমের ভেতর থেকেই এক ধরনের নিজের পাওনা বুঝে নেওয়া? ভাবার মতো বিষয়। শুধু তাই না, সে তো সাদেকের শেষ ইচ্ছার কথাটা অফিসারদের বলতে অনুরোধ করল। আর তার ওই চেঙ্গিস খান বইটা, সেটাও ফেরত চাইল, যদিও পেল না। এই বইটার হারিয়ে যাওয়া আর না পাওয়া, এটাও যেন একটা প্রতীক হয়ে থাকে পুরো উপন্যাসে, তাই না? ঠিক। আর পরের দিনের খবরের কাগজ, সেটা তো আরেক গল্প। হ্যাঁ, সেখানে লেখা হলো মুরগি সাদেক ক্রস ফায়ারে নিহত, তার লাশের পাশে নাকি অস্ত্রও পাওয়া গেছে। অথচ হিমু নিজে দেখেছে সাদিক তখন কতটা বিধ্বস্ত, প্রায় নিরস্ত্র অবস্থায় ছিল জিজ্ঞাসাবাদের পর। এখানেই সরকারি বয়ান আর একজন সাধারণ মানুষের অভিজ্ঞতার ফারাকটা স্পষ্ট।
লেখক খুব সূক্ষ্মভাবে এটা দেখিয়েছেন। হ্যাঁ, রাষ্ট্রীয় ন্যারেটিভ বনাম বাস্তবতা, ওই ক্রসফায়ার কালচারটা নিয়েও একটা ইঙ্গিত। লেখক সরাসরি কিছু না বললেও হিমুর ওই নির্লিপ্ত চোখ দিয়ে দেখা ঘটনাটাই অনেক কিছু বলে দেয়। কিন্তু র্যাবের সাথে হিমুর গল্প তো এখানেই শেষ না। না, শেষ না। আবার তো তারা এলো হিমুর ম্যাসে। এবার এলেন ঘামবাবু, আর এসে যা দেখলেন সেটা তো অবিশ্বাস্য। কি দেখলেন? হিমুর ঘরে আরামে ঘুমোচ্ছে হারুন আর রশিদ। মানে সেই ভিক্ষুকের ছদ্মবেশে থাকা র্যাব সদস্য, হ্যাঁ, যার সাথে হিমুর আগেই পরিচয়। ভাবুন একবার ঘামবাবুর অবস্থায়। রাষ্ট্রযন্ত্রের নজরদারিও হিমুর খামখেয়ালিপনার কাছে কেমন যেন খেই হারিয়ে ফেলছে। এরপর আবার জিজ্ঞাসাবাদ। হ্যাঁ, দ্বিতীয় দফা। আর এবারের প্রস্তাবটা আরও অদ্ভুত। কি প্রস্তাব? মধ্যমণি বাবু হিমুকে সিঙ্গাপুরে পাঠাতে চাইলেন। পাসপোর্ট, ভিসা সব তারা করে দেবে। সিঙ্গাপুরে কেন? কারণ তারা ভাবছে হিমুর কোনো আধ্যাত্মিক শক্তি আছে, সেই শক্তি দিয়ে সে অসুস্থ ঝামবাবুকে শফিককে সারিয়ে তুলবে। সিরিয়াসলি? র্যাব অফিসারের মাথায় এই চিন্তা? ভাবা যায়, যুক্তির কাঠামোর ভেতরেই এই কুসংস্কার। হিমু কি করল? হিমু তো তাদের প্ল্যানটা ধরে ফেলল আর ভবিষ্যদ্বাণী করল যে ঝামবাবু এমনিতেই সুস্থ হয়ে যাবেন, কোনো আধ্যাত্মিক শক্তির দরকার নেই। এবং সেটাই সত্যি হলো। হ্যাঁ, সেটাই সত্যি হলো। মধ্যমণি বাবু তো অবাক, একেবারে হিমু ছাড়া পেল, কিন্তু বইটা চেঙ্গিস খান না, সেটা তখনও নিখোঁজ। এই পুরো পর্বটা আসলে র্যাবের ক্ষমতা, তাদের ভেতরের দ্বন্দ্ব, ভয়, আবার সিস্টেমের ভেতরের অদ্ভুত কিছু বিশ্বাস, অনেক কিছু দেখায়। র্যাবের এই জগৎ থেকে বেরিয়ে এবার একটু হিমুর পারিবারিক জীবনে আসি। সেখানেও তো কম নাটকীয়তা নেই, বিশেষ করে বড় খালা আর খালু সাহেব। ওহ, সে তো আরেক অধ্যায়। একদিন সোহরাওয়ার্দী উদ্যানে হিমুর সাথে খালু সাহেবের দেখা। লুকিয়ে জগিং করছিলেন, তাই না, বড় খালার ভয়ে? হ্যাঁ, আর তখনই প্রথমবার ফ্লাওয়ার নামের এক মহিলার কথা বললেন সম্পর্কটা নাকি প্লেটনিক। কিন্তু বড় খালা তো প্লেটনিক শব্দটার মানেই বোঝেন না। ফ্লাওয়ারের নাম শুনেই তার সন্দেহ হলো। সন্দেহ মানে? তিনি তো নিশ্চিত স্বামী পরকীয়া করছেন, আর প্রমাণ জোগাড়ের দায়িত্ব দিলেন হিমুকে। একটা ক্যামেরা ফোন দিয়ে ছবি তোলার জন্য? হ্যাঁ, খালু আর ফ্লাওয়ারের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। আর হিমু এই কাজের জন্য নিল ভিক্ষুকের ছদ্মবেশ। দারুণ। নজরদারি কি সফল হয়েছিল? হয়েছিল। হিমু ছবি তুলে আনলো, আর বড় খালার প্রতিক্রিয়া সে তো আরো ভয়ঙ্কর। কি রকম? তিনি শুধু ডিভোর্সে সন্তুষ্ট নন, তিনি প্ল্যান করলেন স্বামীকে সবার সামনে ঝাঁটা পেটা করবেন, আর সেই দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দেবেন। বলেন কি? একদিকে যেমন হাস্যকর, অন্যদিকে কেমন যেন করুণ। মধ্যবিত্ত সম্পর্কের ভেতরের ক্ষোভ, প্রতিহিংসা। ঠিক তাই, সম্মানের লড়াই। আর অন্যদিকে বেচারা খালু সাহেব। তিনি তো হিমুকে চিঠি লিখলেন, খুব নাটকীয় চিঠি। ইন ডিপ ট্রাবল, লাভ, আত্মহত্যার হুমকি। হ্যাঁ, পরে দেখা করে ফ্লাওয়ারের প্রতি তার গভীর ভালোবাসার কথা বললেন, সাহায্য চাইলেন, ইলিশ মাছের দাওয়াতের কথাও বললেন ফ্লাওয়ারের বাসায়। মনে হচ্ছিল যেন তিনি সত্যিই প্রেমে পড়েছেন। কিন্তু সেই প্রেমই বিপদ ডেকে আনল। ফ্লাওয়ারের দেওয়া দাওয়াত, ঠিকানা সব ছিল একটা ফাঁদ। মানে? খালু সাহেব ওই ঠিকানায় গেলেন, সেটা আসলে একটা দর্জির দোকান। সেখানে ফ্লাওয়ারের সাথে দেখা হলো ঠিকই। তারপর ফ্লাওয়ার তাকে একটা গলির মুখে নিয়ে গিয়ে হঠাৎ উধাও হয়ে গেল, আর তখনই দুজন গুন্ডা এসে তাকে মারধর করল। টাকা, মোবাইল, ঘড়ি সব কেড়ে নিল। এটা কি ফ্লাওয়ারেরই কাজ নাকি অন্য কিছু? লেখক সেটা খোলাসা করেননি, একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন। ফলাফল হলো খালু সাহেব হাসপাতালে। হ্যাঁ, আহত অবস্থায়। হিমু অবশ্য খালার কাছে ব্যাপারটা দুর্ঘটনা বা ছিনতাই বলে চালিয়ে দিল। আর খালার প্রতিক্রিয়া? তিনি তো শুনে মহা খুশি। আহত স্বামীকে দেখতেও রাজি হলেন না। কি সাংঘাতিক! খালুর জন্য তো অভিজ্ঞতাটা ভয়াবহ। এতটাই যে তিনি পুরো নারী জাতির ওপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেললেন। হিমুকেও সাবধান করলেন। কি ট্র্যাজিকমিক একটা অবস্থা। এটাই হুমায়ুন আহমেদের লেখার জাদু, তাই না? খুব সাধারণ ঘটনার মধ্যে দিয়ে সম্পর্কের গভীর, জটিল, কখনো অন্ধকার দিকগুলো তুলে ধরা। একদিকে খালার ওই চরম প্রতিশোধ স্পৃহা, অন্যদিকে খালুর ওই করুণ অবস্থা, আর মাঝখানে হিমুর ওই নির্লিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা অদ্ভুত নাটক। এই রাষ্ট্রযন্ত্র আর পারিবারিক জটিলতার বাইরেও
তো হিমু মিশেছে অন্য ধরনের মানুষের সাথে, সমাজের আরও প্রান্তিক পর্যায়ে। যেমন ধরেন বজলু। সেই কফিওয়ালা ছেলেটা? হ্যাঁ, যার ফ্লাস্কটা হিমু নিয়েছিল। হিমু কিন্তু তাকে ভোলেনি। ঠিকানা খুঁজে ঠিক হাজির হয়েছিল। একদম, উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনের বস্তিতে। সেখানে দেখা হলো বজলুর বাবা খসরুর সাথে, যিনি নিজেকে শাহ সাহেব বা গাডুর পীর বলেন। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো খসরু নাকি হিমুকে চেনে, বলে যে হিমু আগে তার উপকার করেছিল, তাই সে হিমুকে খুব খাতির যত্ন শুরু করে দিল। এই অপ্রত্যাশিত যোগাযোগগুলোই হিমুর জীবনকে এত অন্যরকম করে তোলে। আর সেখানে বজলুর মা জরিনা বেগম, তার আকুতিটা খুব ছুঁয়ে যায়। ছেলেকে স্কুলে পড়ানোর জন্য, তাই না? হ্যাঁ, প্রায় কেঁদে ফেলেছিলেন হিমুর কাছে। একজন বস্তিবাসী মায়ের এই আকুতিটা খুব বাস্তব। আর হিমু, সে কি করল? হিমু তার স্বভাবের বাইরে গিয়ে তৎক্ষণাৎ খসরুকে নির্দেশ দিল বজলুকে স্কুলে ভর্তি করতে। এটা হিমুর চরিত্রের একটা অন্য দিক দেখায়। হ্যাঁ, আর এই অংশটা বস্তি জীবন, সেখানকার মানুষের বিশ্বাস, স্বপ্ন, সংগ্রাম, এগুলোর একটা ছবি দেয়। খসরুর ওই গাডুর পীর পরিচয়, আবার জরিনা বেগমের স্বপ্ন, লেখক খুব দরদ দিয়ে গেছেন। প্রান্তিক জীবনের এই ছবির পাশাপাশি আর একজন অদ্ভুত চরিত্রও তো আসে, হৌসি, হংকং থেকে আসা ফুট ম্যাসাজ থেরাপিস্ট। হৌসি, তার সাথে তো শুরুতে কথাই বলা যাচ্ছিল না, ইংরেজি প্রায় জানেই না। চায়না ইংরেজি ডিকশনারি দেখে কথা বলতে হচ্ছিল। আর এই সুযোগে বড় খালা কি করলেন? ঘটকালি হিমুর সাথে হৌসির বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। আর হৌসির রান্না, সে তো আরেক অভিজ্ঞতা। গন্ধওয়ালা স্যুপ, সাংঘাতিক মিষ্টি মাছ। কিন্তু আসল টুইস্ট তো পরে, তাই না? হ্যাঁ, একদিন হৌসি হঠাৎ করে নিখুঁত ঝরঝরে বাংলায় কথা বলা শুরু করলো। বলেন কি? এতদিন তাহলে ভান করছিল? হ্যাঁ, নিজেই স্বীকার করল। বলল বাংলা না জানার ভান করলে নাকি সুবিধা হয়। এই স্বীকারোক্তিটা তো চরিত্রটাকে একেবারে রহস্যময় করে তুলল। ঠিক, সে হিমুকে একটা কমলা লেবু আর ওই ডিকশনারিটা উপহার দিল, আর নিজের সম্পর্কে একটা অদ্ভুত কথাও বলল। কি কথা? বলল, আমি ভালো মেয়ে না। মানে? এর মানে কি সেটা স্পষ্ট নয়। সাথে তার ওই হংকং পার্লারের বসের ভয় আর বিয়ের ফুল ফোটার রহস্যময় কথা, সব মিলিয়ে মনে হয় তার সরলতার পেছনে কোনো জটিল গল্প আছে, হয়তো কোনো বিপদ। তার ভবিষ্যৎ কি, সেটাও একটা প্রশ্ন হয়ে থাকে। তাহলে দেখুন হিমু কত সহজে মিশে যাচ্ছে। একদিকে র‍্যাব, মুরগি সাদেকের মতো অপরাধী, অন্যদিকে নিজের খামখেয়ালি পরিবার, বজলুর মতো বস্তির ছেলে, আবার হৌসির মতো রহস্যময় বিদেশি। এই সব কিছুর মধ্যে হিমু নিজে আসলে কি? একজন দর্শক। মূলত তাই মনে হয়, একজন নির্লিপ্ত কৌতূহলী পর্যবেক্ষক। ঘটনাগুলো তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে, সে দেখছে, কিন্তু পুরোপুরি জড়াচ্ছে না। তার মূল চালিকা শক্তি বোধহয় শুধু কৌতূহল। তবে মাঝে মাঝে সে ইন্টারফেয়ারও করে, যেমন বজলুকে স্কুলে পাঠানোর ব্যাপারটা, বা খালুকে বাঁচানোর চেষ্টা করা, কিংবা র‍্যাবের প্ল্যান ধরে ফেলে তাদের অবাক করে দেওয়া। তার পদ্ধতিগুলোও অন্যরকম। ছদ্মবেশ ধরা, অপ্রত্যাশিত মন্তব্য করা, মাঝে মাঝে এমন কথা বলা যা প্রায় অলৌকিক মনে হয়, ঝামবাবুর সুস্থ হওয়ার ভবিষ্যৎবাণীটার মতো। আর ওই হারিয়ে যাওয়া চেঙ্গিস খান বইটা, ওটা বারবার ফিরে আসে। এটা কি হিমুর নিজের জীবনেরই কোনো প্রতীক? হারিয়ে যাওয়া কোনো স্থিরতা, যার খোঁজ সে করে? হতে পারে। উপন্যাসে মিতুর ফোনের ওই অংশটাও বেশ ইন্টারেস্টিং। কাজিনের ভালো রেজাল্ট, জর্জটাউন ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি, কিন্তু মা চায় ডাক্তার বানাতে। এটাও তো শহুরি মধ্যবিত্ত জীবনের আকাঙ্ক্ষার বাস্তবতার একটা ছবি। সব মিলিয়ে এই ঘটনাগুলো হিমুর চোখে দেখা এক অদ্ভুত বাংলাদেশের ছবি। এখানে ক্ষমতা আছে, ভয় আছে, জটিল সম্পর্ক আছে, টিকে থাকার লড়াই আছে, রহস্য আছে। আর আছে এক ধরনের অ্যাবসার্ডিটি, তাই না? জীবনের অসঙ্গতি। ঠিক, র‍্যাবের কুসংস্কার, খালার হিংস্র প্রতিশোধ, খালুর ট্র্যাজিক কমিক প্রেম, এগুলো একই সাথে হাসায় আবার ভাবায়ও। বাস্তবতা আর ব্ল্যাক হিউমারের মিশ্রণ। এই খণ্ডচিত্রগুলো আমাদের পরিচিত পৃথিবীকে একটু অন্যভাবে দেখতে শেখায়। সরকারি ভাষ্য বনাম ব্যক্তিগত অভিজ্ঞতা, বাইরের মুখোশ বনাম ভেতরের মানুষ, এই দ্বন্দ্বগুলো নিয়ে প্রশ্ন জাগায়। তাহলে এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য কি রেখে যাওয়া যায়? কোন ভাবনাটা? হয়তো এই প্রশ্নটা, যে হিমুর এই আপাত লক্ষ্যহীন যাত্রা
যেখানে সিরিয়াসনেস আর অ্যাবসার্ডিটি মিলেমিশে একাকার, সেটা কি আমাদের এই জটিল পৃথিবীতে পথ চলার কোনো ইঙ্গিত দেয়? অথবা হয়তো হিমুর গল্পের মতোই আমাদেরও মন পড়ে থাকে ওই অসমাপ্ত প্রশ্নগুলোর দিকে। খালু সাহেবের শেষ পর্যন্ত কি হলো? ফ্লাওয়ারের রহস্য কি জানা যাবে? হিমু কি তার চেঙ্গিস খান বইটা খুঁজে পাবে? হোসির ওই বিয়ের ফুল ফোটার মানেটাই বাকি। এই অমীমাংসিত প্রশ্নগুলোই হয়তো হিমুর জগতের আসল টান, একটা চলমান, অনিশ্চিত কিন্তু খুব কৌতূহলী আকাঙ্ক্ষান, যার শেষটা জানার জন্য অপেক্ষা করতে হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও পজিটিভ কমেন্ট করতে ভুলবেন না। আপনার সাপোর্ট আমাদেরকে উৎসাহিত করবে আরও এমন রিভিউ পডকাস্ট তৈরি করার জন্য।